ভারতের সংসদে এখন যা চলছে তাকে এক কথায় একটা হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা বলা যেতে পারে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা মহিলা ক্ষমতায়নের জন্য আনা একটা দারুণ বিল, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভারতের ক্ষমতার মানচিত্র পুরোপুরি বদলে দেওয়ার এক জটিল অঙ্ক। তো প্রশ্নটা ঠিক এখানেই, যে বিলটা আপাত দৃষ্টিতে এত ভালো, সেটা নিয়ে কেন এত বড় একটা রাজনৈতিক ঝড় উঠেছে। চলুন আজকের আলোচনায় আমরা এই জটটাই খোলার চেষ্টা করব। ভাবুন একবার, সংসদের একটা স্পেশাল সেশন চলছে আর সেখানে এমন একটা বিল আনা হয়েছে যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আমূল বদলে দিতে পারে। কিন্তু সমস্যাটা হলো, এই বিল পাস করানো সরকারের জন্য একটা বিরাট বড় পরীক্ষা, কারণ এখানে সাধারণ হ্যাঁ না ভোটে কাজ হবে না। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে আগে সংবিধানের একটা নিয়ম জেনে নিতে হবে। এটা কিন্তু সাধারণ কোনো বিল নয় যে হ্যাঁ বা না ভোট হলো আর পাশ হয়ে গেল। এটা একটা সংবিধান সংশোধনী বিল, আর তার মানে হলো এটা পাশ করতে গেলে একটা বিশেষ সংখ্যা গরিষ্ঠতা লাগে, যাকে বলে 2/3 মেজরিটি। আর এই কঠিন নিয়মের জন্যই কিন্তু প্রত্যেকটা এমপির ভোট, মানে প্রত্যেকটা ভোট এখন ভীষণ দামি হয়ে গেছে। তো সরকার এই কঠিন পরিস্থিতি সামলাতে একটা বেশ ইন্টারেস্টিং চাল দিয়েছে। তারা কি করেছে? তারা একটাই বিলের মধ্যে দুটো বিশাল বড় আর বিতর্কিত বিষয়কে একসঙ্গে জুড়ে দিয়েছে। আর এখানেই কিন্তু আসল নাটকের শুরু। আচ্ছা, এই বিলটায় ঠিক কি আছে? দেখুন, তিনটে বড় বিষয়। ১ নম্বর, লোকসভা আর বিধানসভাতে মহিলাদের জন্য ৩৩% সিট রিজার্ভ করা। ২ নম্বর, লোকসভার মোট সিট সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করা। আর ৩ নম্বর, নতুন সেন্সাস বা জনগণনার ভিত্তিতে পুরো নির্বাচনী এলাকাগুলো আবার নতুন করে ভাগ করা। আসল গণ্ডগোলটা কিন্তু এই তিনটে জিনিসকে একসাথে জুড়ে দেওয়াতেই হয়েছে। এখন সরকার বলছে, দেখুন, সিট তো বাড়াতেই হবে। কেন? কারণ কিছু কিছু নির্বাচনী এলাকায় জনসংখ্যা এত বেড়ে গেছে, প্রায় ৪৮ লক্ষ। ভাবা যায়? তো একজন এমপির পক্ষে এত মানুষের কথা শোনা, তাদের সমস্যার সমাধান করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এটাই তাদের মূল যুক্তি। কিন্তু গল্পের আরেকটা দিকও আছে। বিরোধীরা কিন্তু সরকারের এই যুক্তি একদম মানতে নারাজ। তাদের সোজা সাপটা অভিযোগ, এই বিলের আড়ালে অন্য খেলা চলছে। এই পয়েন্টটাতেই কিন্তু দুই পক্ষের লড়াইটা একদম পরিষ্কার হয়ে যায়। সরকার একদিকে বলছে আমরা মহিলাদের ক্ষমতায়ন করছি, আর অন্যদিকে বিরোধীরা কি বলছে? তারা বলছে এই মহিলা সংরক্ষণ আসলে একটা শিখণ্ডী। আসল উদ্দেশ্য হলো এর আড়ালে উত্তর ভারতের রাজনৈতিক ক্ষমতা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নেওয়া, আর তার ফলে দক্ষিণের রাজ্যগুলোর প্রভাব কমিয়ে দেওয়া। তো চলুন এবার আসল অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে কেন এই বিল পাশ করানোটা এত বড় একটা চ্যালেঞ্জ। প্রথমেই দেখা যাক এখনকার লোকসভায় ক্ষমতা কাদের হাতে। মানে রুলিং এনডিএ জোটের কাছে সিট আছে মোট ২৯৩টা। কিন্তু বিলটা পাস করতে গেলে ম্যাজিক নাম্বারটা কত? 362, মানে 2/3 মেজরিটি। তো বুঝতেই পারছেন, 293 আর 362-র মধ্যে গ্যাপটা কিন্তু বিশাল, আর এটাই সরকারের সবচেয়ে বড় টেনশনের জায়গা। এইবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখুন। বিলটা যখন পেশ করা হয় তখন প্রথম ভোটের রেজাল্ট কী ছিল? বিলের পক্ষে ভোট পড়েছিল ২০৭টা আর বিপক্ষে ১২৬টা। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। প্রায় ৮৬ জনেরও বেশি এমপি সেদিন অনুপস্থিত ছিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই অনুপস্থিতদের মধ্যে অনেকেই ছিলেন শাসক দল এনডিএর নিজেদেরই সদস্য। এটাই কিন্তু পুরো খেলাটাকে আরও জটিল করে তুলেছে। আসলে লোকসভার এই সংখ্যার হিসেব নিকেশ, এটা তো শুধু ওপরের ছবি। এর পেছনে একটা অনেক পুরনো আর গভীর সমস্যা লুকিয়ে আছে। সমস্যাটা হলো উত্তর ভারত বনাম দক্ষিণ ভারতের জনসংখ্যা আর রাজনৈতিক ক্ষমতা নিয়ে দশকের পর দশক ধরে চলা একটা ঠান্ডা লড়াই। এর ইতিহাসটা একটু বুঝতে হবে। দেখুন, ভারতে লোকসভার সিট ভাগ করা হয় ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী। অনেক দিন ধরেই এটা চলছে। ১৯৭৬ সালে একটা আইন করে এই সিট সংখ্যাটা ফ্রিজ করে দেওয়া হয়। কেন? কারণ তখন দক্ষিণ ভারতের রাজ্যগুলো খুব ভালোভাবে ফ্যামিলি প্ল্যানিং করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করছিল। তো তাদের পুরস্কার দেওয়ার বদলে জনসংখ্যা কমানোর জন্য যদি তাদের রাজনৈতিক ক্ষমতা বা সিট সংখ্যা কমে যায়, সেটা তো ঠিক হতো না। সেই ফ্রিজটা ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর এখন এই নতুন বিলটা চাইছে সেই নিয়মটাকেই বদলে দিতে।
এই চার্টটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১৯৭১ থেকে ২০১১ পর্যন্ত, মানে এই ৪০ বছরে উত্তর ভারতের রাজ্যগুলোতে জনসংখ্যা বেড়েছে প্রায় ১৫০%-ও বেশি, আর অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেই বৃদ্ধি ১০০%-এর কম। তো বুঝতেই পারছেন, নতুন জনগণনা ব্যবহার করলে রাজনৈতিক ক্ষমতার পাল্লাটা কোন দিকে ঝুঁকবে। আর এই ভয়টাই দক্ষিণের একজন এমপির কথায় ফুটে উঠেছে। তিনি সরাসরি বলেছেন এটা দক্ষিণ ভারতকে উত্তর ভারতের রাজনৈতিক উপনিবেশ বানানোর একটা ষড়যন্ত্র। কতটা গভীর উদ্বেগ ভাবুন একবার। তো এই পুরো পরিস্থিতিটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। এই যে এত বড় একটা রাজনৈতিক লড়াই চলছে, এর শেষটা কোথায়? একটা দেশের রাজনৈতিক ভারসাম্য যখন এভাবে ঝুঁকির মুখে পড়ে, তখন সমঝোতার রাস্তা কি আদৌ খোলা থাকে, নাকি ভারত সত্যিই তার ক্ষমতার মানচিত্রটা নতুন করে আঁকতে চলেছে? এই বিলকে কেন্দ্র করে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা কিন্তু শুধু একটা আইন পাসের বিষয় নয়। এটা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। আর এর উত্তর যাই হোক না কেন, তা দেশের ভবিষ্যৎকে অনেকটাই বদলে দেবে।